আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। যে রিপোর্টটি আমার হাতে এসছে একটা 21 পাতার রিপোর্ট। তা 21 পাতার এই রিপোর্টে ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে মিটিকুলাস ডিজাইনের প্ল্যান, যা জুন মাস থেকে শুরু হয়েছিল। ওয়াকারুজ্জামান তাকে সেনাপ্রধান করার পরপরই তারপরেই তিনি জামাত, বিএনপি এবং ছাত্র লিডারদের সঙ্গে বসে বসে আর যত উগ্রবাদী সংগঠনের সঙ্গে বসে বসে এই প্ল্যানটাকে ডিজাইন করেন। এই প্ল্যানটা ডিজাইন করার পর তারপরেতে এই প্ল্যানটা অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয় ফ্রান্সে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। ইউনূস তো প্রচুর কোটি টাকা দিয়েছেন। আমি এখানে কারেক্ট ফিগারটা লেখা নেই। এই যে গভর্নমেন্ট রিপোর্ট যেটা আছে, অশোক স্তম্ভ দেখতেই পাচ্ছেন, আমি নামটা দেখাচ্ছি না ইচ্ছা করে। এটা হচ্ছে রিপোর্টটা। এই রিপোর্টের একদম শুরু থেকে শেষ অবধি আপনার বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মার্কিং করতে পেরেছি, এখনো মার্কিং করতে পারিনি। আমি সব তো পড়ছি, এখন যত পড়ছি আমি শিহরিত হয়ে উঠছি যে কিভাবে একটা নিরপরাধী একজন দেশপ্রেমিক প্রধানমন্ত্রীকে এইভাবে দেশান্তরী করা যায়। এই পুরোটা যদি আমি পড়ার পর আগামীকাল থেকে অন্তত আমি যদি 20 মিনিট করেও করি, 5টা পর্ব লেগে যাবে শেষ হতে। এর পেছনে কারা ছিলেন, তাদের নাম ধাম, তারা কত অর্থ দিয়েছেন, কার কার সঙ্গে চক্রান্ত করেছেন, কোথায় টেলিফোন হতো, কোথায় মিটিং হতো, এবং সেটাকে এক্সিকিউট করা হলো 4 তারিখ 5 তারিখে কিভাবে। ওয়াকারুজ্জামান পুলিশকে কি করে ভুল বোঝালেন, পুরোটা। এই যে পুলিশ হত্যা, 3500 পুলিশ হত্যার পেছনে সমস্ত মাথায় যা ছিল সেটা হচ্ছে গিয়ে ওয়াকারুজ্জামান। তার জন্য 3500 পুলিশের কিন্তু প্রাণ দিতে হয়েছে। আজ সবার প্রথমে যদি ফাঁসি দেওয়া শুরু হয়, তাহলে ওয়াকারুজ্জামানকে দিয়ে ফাঁসি দেওয়া শুরু হওয়া উচিত। এই রিপোর্ট, যেটা জ্বলন্ত রিপোর্ট আমার হাতে আছে, এই রিপোর্ট যদি আপনারা পড়েন, আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আমি দুটো জায়গায় একটুখানি মার্ক করে রেখে দিয়েছি। অল্টারেশন অফ ক্যাপিটাল, কোথা থেকে ক্যাপিটাল এসছিল, অল্টারেশন অফ ক্যাপিটাল। একটা জায়গা মার্ক করা আছে ক্যাপিটালাইজেশন অফ প্রফিট, মানে এই যারা ক্যাপিটাল ঢালছে তারা কি প্রফিট পাবে, তাদের কাছে প্রফিটের কোন অংশ গিয়ে পৌঁছাবে। আর একটা অংশে লেখা রয়েছে, সেটা হচ্ছে প্রক্সি। প্রক্সি অর্থাৎ এই প্ল্যানটার পেছনে যারা যারা প্রক্সি ডিজাইন করেছেন, তাদের সমস্ত কিছুই প্রক্সিতে আছে, যারা প্রক্সি করেছিলেন। এখন এই যে এত বড় একটা রিপোর্ট, তার ছত্রে ছত্রে এত এত আপনার করা আছে, কি বলে, তথ্য ঠাসা আছে, সেগুলোকে সমস্ত আমার নোট ডাউন করতে হচ্ছে। এক তো বঙ্গানুবাদ করছি, ঠিক আছে, কারণ আমি তো আর ইংরেজি পড়ে তো আপনাকে ইংরেজি ডকুমেন্টারি করছি না, আমি করছি বাংলা। ফলে এগুলোকে আমায় বাংলায় করে, বাংলায় আমাকে নোট নিয়ে আমায় সমস্ত কিছু বাংলায় করতে হবে। তার জন্য আমাকে একটা দিন টাইম দিতে হবে।
আমি কালকে থেকে পর্ব 1 পর্ব 2 করে করে আমি কালকে থেকে শুরু করব এই এক বিরাট মেটিকুলাস ডিজাইন। ওয়াকারুজ্জামানের এন্ট্রি হওয়ার পর ওয়াকারুজ্জামান কি করে এই ঘটনাটি ঘটালেন এবং ইউনূস কি করে এর মধ্যে ঢুকলেন, ছাত্র নেতারা কি করেছিলেন, এই ছাত্র নেতাদের জোগাড় করেছিল কারা, বিএনপির কি যোগাযোগ ছিল, জামাতের কি যোগাযোগ ছিল, এবং জামাত, বিএনপি এবং আপনার এই আরো কিছু উগ্রপন্থী নেতা যারা মুখোশ পরে থাকতেন, তারা রাত্রিবেলাতে এই আপনাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার বাড়িতে বৈঠক করতেন। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জানতেন না এটা, এই যে চক্রটা হচ্ছে তাকে ভুল বোঝানোর জন্য তাকে ব্যস্ত রাখা হতো রাত্রির 1টা পর্যন্ত। 1টা পর্যন্ত ব্যস্ত রেখে একটা ডিসিশন নেওয়া হতো কালকে আমরা এই জিনিসটা করব। তখন কিন্তু জিনিসটা পাকাচ্ছে সেই সময়তে, এরা ভেতর দিয়ে পাকাচ্ছে পেছন দিক দিয়ে, আর সামনে দিয়ে দেখাচ্ছে আমরা এটা কি করে ম্যানেজ করব। এইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে এইভাবে তাকে এ করা হয়েছে, গুবলেট করে দেওয়া হয়েছে। দিয়ে এবার ভোরবেলা যখন অ্যাকশন যখন হওয়ার কথা, তখন দেখা যাচ্ছে কেউ সকালবেলা ঘুম থেকে উঠতেই পারছে না। এমনভাবে ডিজাইন করে করা হতো যাতে 1টা, 1:30, 2টোর আগে মিটিং শেষ না হয়। তাহলে সেই পুলিশগুলো, সেই আইজি ফাইজি তারা তো ঘরে যাবে, এনএসআই বলুন, তারপরে তো আপনার ডিজিএফআই বলুন, এই যে ডিজিএফআই এও কিন্তু প্রথমে জানতো না, এনএসআইও প্রথমে জানতো না, পুলিশের কেউ জানতো না। জানতো কে? জানতো ওয়াকারুজ্জামান, বিএনপি, জামাতের আর কয়েকজন সন্ত্রাসবাদী উগ্রপন্থী দল। তারা ওইখানে মুখোশধারী উগ্রপন্থী দল বিভিন্ন আপনার সংগঠনের সঙ্গে তারা মিলেছিল। কখনো 13 দল, কখনো আপনার কি বলে জাতীয় পার্টি, এই সমস্ত মুখোশধারী হয়ে তারা ঢুকেছিল। তারা এই সমস্ত জিনিসটা করতো। ভোরবেলা যখন এক্সিকিউশনের যখন সময় আসতো তখন দেখা যায় যে জিনিসটা দানাই পাকানো যাচ্ছে না, ফলে যাদেরকে ধরা হবে বলে মিটিং করা হচ্ছে তাদেরকে কাউকে গিয়ে সেই বাসায় যখন পুলিশ গিয়ে পৌঁছালো 10টার সময় কি 11টার সময়, তখন তারা যে যার মতো পালিয়ে গেছে। কারণ খবর তো এরাই দিয়ে দিয়েছে যে ভোরবেলার আগে পালিয়ে যাও, পুলিশ রেড করবে। এরাই মন্ত্র দিচ্ছে, এরাই ভাগাচ্ছে, এরাই আবার স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্ল্যান করছে। সব থেকে অভাবনীয় হলো যখন 5 তারিখ, সেই সময় পুলিশ যখন ব্যারিকেড দিচ্ছে, আমি ওই শেষের অংশটুকু পড়ে নিয়েছি বলে আপনাদের বলতে পারছি। পুলিশ যখন ব্যারিকেড দিচ্ছে সেই সময় সেনাবাহিনী গিয়ে পৌঁছয় ওয়াকারুজ্জামানের নির্দেশে একজন সেনাকর্তা, তার নামও এখানে লেখা আছে, আমি এখন খুঁজে পাবো না এখন এর মধ্যে, কালকে থেকে সমস্ত নাম লিখে রেখে দেবো। তিনি গিয়ে গণভবন থেকে 8 কিলোমিটার দূরে যখন মিছিল, তিনি গিয়ে পুলিশের ব্যারিকেড তুলে দিলেন। এবার ডিটেকটিভ ব্রাঞ্চ তার আইজির নির্দেশে এবার যখন লাস্ট ব্যারিকেডতে যখন কমিশনার নির্দেশে যখন গড়া হলো, তখন বঙ্গবঙ্গ গণভবনের থেকে আর কি 1.5 কিলোমিটার আগে, সেখান থেকে এক পুলিশ অফিসার, তার নামটাও আমি বলে দেবো, সেখান থেকে এক পুলিশ অফিসারকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, বলো তুমি চলে যাও। কে বললো? ওয়াকারুজ্জামানের সেই নিয়োজিত সেই কর্নেল না লেফটেন্যান্ট জেনারেল কেউ একটা হবেন, এখানে লেখা আছে। তো এইটার মধ্যে সেইগুলো সব রয়েছে। শেষ মুহূর্তে যখন মিছিল এগিয়ে আসছে, সেই মিছিলকে রাস্তা করে দেওয়ার জন্য পুলিশ বলল ব্যারিকেড খুলে দাও, এই অশোক স্তম্ভ
ব্যারিকেড খুলে দাও, ব্যারিকেড খুলে দিয়ে ওদেরকে ঢুকতে দাও। সেনাবাহিনী যখন ব্যারিকেড খুলে দিচ্ছে তখন পুলিশ কি করবে? পুলিশ বাধ্য হয়ে সরে গেল। এবং শেখ হাসিনাকে তখন একটা বুদ্ধি দেওয়া হচ্ছে, সেই মুহূর্তে একটা দল বুদ্ধি দিচ্ছে, ওয়াকারুজ্জামান, তার দলবল, এবং সেখানে সেনাবাহিনীর থেকে নিয়োগ করা যে একজন মেজর ছিলেন, পার্সোনাল সিকিউরিটি একজন অফিসার ছিলেন মেজর, তার নামও আমি বলে দেবো কালকে, সেটাও এখানে আছে। তিনিও শেখ হাসিনাকে ভুল বোঝান যে আপনি যদি এখানে থাকেন তারপরে তাহলে কিন্তু আপনি প্রাণ নাশের চেষ্টা হয়ে যাবে, মিছিল এগিয়ে আসছে, মিছিল এগিয়ে আসছে। তার আগে পর্যন্ত কিন্তু ওয়াকারুজ্জামান নিশ্চিত করেছেন, আগের রাত্রিরে সকালবেলা নিশ্চিত করেছেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা দেখে নেব। প্ল্যানটা ছিল শেখ হাসিনাকে একেবারে ওখানে পিটিয়ে হত্যা করা হবে। শেষ মুহূর্তে আমাদের ভারতবর্ষের সেনাপ্রধান অজিত দোভালের নির্দেশে যখন খবর পাঠান যে এখন 1 ঘন্টার মধ্যে যদি ওখান থেকে বার করে আপনারা ভারতবর্ষে পৌঁছে না দেন তাহলে আমার এখান থেকে কমান্ডো বাহিনী যাবে। আমরা 8 ব্যাটালিয়ন কমান্ডো রেডি করে রেখে দিয়েছি, 12টা হেলিকপ্টার রেডি করে রেখে দিয়েছি, তাহলে কিন্তু আপনাদের নাক কাটা যাবে এবং আমরা ঢুকলে কিন্তু আর বেরোবো না। তখন বাধ্য হয়ে ইতিমধ্যে ওয়াকারুজ্জামান পৌঁছে গেছেন। তিনি একবার ফোন মারছেন জয়কে, একবার ফোন মারছেন পুতুলকে, একবার একে বোঝাচ্ছেন, শেখ রেহানাকে বোঝাচ্ছেন, একবার শেখ হাসিনাকে বোঝাচ্ছেন আপনি চলে যান। এইবার খবর, শেখ হাসিনা যখন বাধ্য হয়ে, উনি যেতে চাননি, বলেছেন আমার মৃত্যু হোক, এই মাটিতেই বাবা মারা গেছেন, এই মাটিতেই আমার মৃত্যু হোক, তখন ওরা জোর করে, কারণ যদি শেখ হাসিনার গায়ে হাত পড়ে তাহলে ভারতবর্ষ ছাড়বে না, এই হুমকিটা খাওয়ার পর তখন কিন্তু টননরে ওয়াকারুজ্জামানের যে আমি যদি শেখ হাসিনাকে যদি মানে অক্ষত শরীরে যদি আমি না ফিরিয়ে দিতে পারি ভারতবর্ষে তাহলে পরে আমি প্রাণে বাঁচবো না অন্তত। তাই তাকে বাধ্য হয়ে হেলিকপ্টারে করে বিমান করে C-130 করে তাকে আমাদের হিন্ডান এয়ারবেসে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে অজিত দোভাল তাকে রিসিভ করেন। এই পুরো ডিজাইনটা করা হচ্ছে গিয়ে ওয়াকারুজ্জামানের। পরে এখানে এবার এন্ট্রি নেন এখানে মোহাম্মদ ইউনুস। সে গল্প কালকে থেকে আমি শুরু করব, পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পর্ব 4 করে। আমি বেশি লম্বা হয়ে গেলে আপনাদের দেখার ধৈর্য থাকবে না। কিন্তু মানে এত মানে তথ্যে ঠাসা একটা প্রতিবেদন আপনি ছেড়ে বেরোতেও পারবেন না। আর আমি মনে করি প্রত্যেকটা বাংলাদেশির এটা জেনে রাখা উচিত যে গদ্দার এই সেনাবাহিনী যারা রয়েছে তাদের প্রতি শুধু ঘৃণা উড়ে দিন, ঘৃণা ঘৃণা আর ঘৃণা। কারণ এরা দেশকে রক্ষা করবে কি, দেশের প্রধানমন্ত্রীকে এরা শত্রুর হাতে বেচে দেয়। টাকা নিয়েছিল ওয়াকারুজ্জামান, কত টাকা ঠিক আমি জানি না, এখানে উল্লেখ নেই, তার টাকা নিয়েছিল। তার জ্বলন্ত প্রমাণ এইখানে রয়েছে, এই যে 22 পাতায় দেখুন, 21 পাতার। একুশ পাতা দেখুন, এটা 20 নম্বর পেজ, এটা 21 পাতায় অবধি রিপোর্টটা আছে। রিপোর্টের সাইনটা আমি দেখাবো না বলে আমি রিপোর্টের শেষ পাতাটা আপনাদের দেখালাম না, কারণ এটাতে আমি আর তুলে ধরতে পারবো না। আমি যদি অন্য ফোন থেকে এডিট করেও করি, এটা কিন্তু আমি তুলে ধরতে পারবো না, কারণ এটা শত্রুপক্ষের হাতে চলে যাবে। তাহলে ভাবুন, টাকার কাছে দেশের প্রধানমন্ত্রীকে বেচে দিয়েছে ওয়াকারুজ্জামান। এই ওয়াকারুজ্জামানকে আপনারা ক্ষমা করবেন? অন্তত ভারতবর্ষ তো কোনোদিন ক্ষমা করবেন না, ওই জন্য ভারতবর্ষ বিশ্বাস করে না। আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিশ্বাস করেছিলেন, যেদিন বিশ্বাস করেছেন তার 7 দিন বাইরে থেকে তার বিশ্বাসের মর্যাদা ভেঙে
তাকে মারার প্ল্যান করেছিল এই ওয়াকারুজ্জামান টাকার জন্য। আমার তো মনে হয় 1000 কোটি টাকা কি 2000 কোটি টাকা খেয়েছে, ভালো মাল খেয়েছে, না হলে পরে এইভাবে কাজটা করে না। এখন সব গায়ে পইতে দিয়ে এখন আর নামাবলি চড়িয়ে সব এখন মানে পুরুতগিরি করছে, সব ফাঁস হয়ে গেছে। আমি পাবলিকের কাছে, বাংলাদেশের পাবলিকের কাছে আমি ল্যাংটো করে ছেড়ে দেবো এই বিএনপি, জামাত আর ওয়াকারুজ্জামানের মতো এই যত দেশদ্রোহী সেনাবাহিনীর সদস্য রয়েছে প্রত্যেককে নাম ধরে ধরে বলে দেবো, প্রত্যেকের। শুধু মানে ভারতের স্বার্থের কারণে আমি এই ডকুমেন্টটা আমি তুলে ধরতে পারবো না। এই ডকুমেন্ট যেটা আছে আমি তুলে ধরতে পারবো না, সেটা ভারতের স্বার্থের বিরুদ্ধে হবে, কিন্তু আমি দেখে বলতে পারবো। ওই কারণে আমি চুপ করেছিলাম, আমি তথ্যটা আসার অপেক্ষায় আমি ছিলাম। আমি বারবার বলতাম না 4 তারিখ থেকে 5 তারিখ হয়ে কি হয়েছে আমার জানা আছে, আমি বলিনি, আমি বলবো না, কারণ আমার কাছে তথ্য ছিল না। কার ভিত্তিতে বলবো? আপনারা বলবেন ওই তো গল্প করছে। এখন আমার কাছে তথ্য এসে গেছে। এই তথ্য সম্বলিত রিপোর্ট যেদিনকে আমি দাখিল করব সেদিন বুঝতে পারবেন যে আপনারা কত বড় গদ্দার দেশে রয়েছেন। আজকে আর এটা ইয়ে করবো না, আগামীকাল থেকে এই পর্ব শুরু করব 1 2 3 4 করে। আপনারা সবাই অপেক্ষা করুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার। বাংলাদেশের রাজনীতিতে একটা অদ্ভুত ভণ্ডামি লক্ষ্য করা যায়। যেসব হুজুর একসময় সুদের বিরুদ্ধে ওয়াজ করতেন তাদের অধিকাংশই এখন আর সুদের বিরুদ্ধে কথা বলেন না। যেহেতু বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি সুদের কারবারি করেন, তার গ্রামীণ ব্যাংক সুদের উপরেই চলে, সুতরাং এই হুজুরগুলোকে আপনারা আর ডক্টর ইউনূসের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কথা বলতে দেখবেন না। এই বাংলাদেশের অনেক রাজনৈতিক দল ভারত বিরোধিতাকে তাদের রাজনীতির অন্যতম প্রধান পুঁজি করেছে, অথচ তাদের অনেক দলই তলে তলে ভারতের অনুগ্রহ পাওয়ার জন্য এমন কিছু নাই যে তারা করে না। ইভেন এই যে জামাতে ইসলাম, তারা দেখবেন যে ভারত দখল করে, ভারতের বিরুদ্ধে যুদ্ধে যায়, আবার সুযোগ পাইলে ভারতের একটু অনুগ্রহ পাওয়ার জন্য এমন কিছু নাই যে তারা করে না। আমাদের বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তারা মুখে মুখে ভারত বিরোধিতার কথা বললেও তারাও ভারতের অনুকম্পা চায়। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ইসরায়েল একটা স্পর্শকাতর নাম, এবং বাংলাদেশ অধিকাংশ দল প্যালেস্টাইনের পক্ষে তাদের অবস্থান বিভিন্ন সময়ে প্রকাশ করেছে। এই যে কদিন আগে গাজার পক্ষে ঢাকায় বিশাল একটা মিছিল হলো। আমাদের 1972 সালের 4 ফেব্রুয়ারি তৃতীয় দেশ হিসেবে ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে এই স্বীকৃতি বাংলাদেশ গ্রহণ করবে না। বাংলাদেশ ঐতিহাসিকভাবেই প্যালেস্টাইনের পক্ষে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের খুব কাছের বন্ধু ছিলেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত। এবং বাংলাদেশের স্বাধীনতার 25 বছর পূর্তিতে, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখন ইয়াসির আরাফাত বাংলাদেশে এসেছিলেন। কিন্তু আজকে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া অসুস্থ, এবং তার আরোগ্য কামনা করে অনেকেই বিবৃতি দিচ্ছেন, অনেকেই দোয়া পড়ছেন। আজকে ফেসবুকে একটা নতুন আরোগ্য কামনা দেখলাম। বাংলাদেশ ইসরায়েল ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন BIFO, এই অর্গানাইজেশনটি বেসড ইন জেরুজালেম, এই BIFOর পক্ষ থেকে খালেদা জিয়ার আরোগ্য কামনা করা হয়েছে। আমি আগেই বললাম ইসরায়েল একটা স্পর্শকাতর নাম, এটা একটা ইহুদি রাষ্ট্র, এবং বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর কাছে এই ইহুদিরা মোটামুটি একটা বলা যায় যে পরিত্যাজ্য একটা নাম। তো ইসরায়েলের পক্ষ থেকে যখন খালেদা জিয়ার আরোগ্য কামনা করা হয়, ইসরায়েল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন,
তো সেটা নিয়ে আমার দিক দিয়ে কোনো আপত্তি নাই, আমি যেহেতু একটা পশ্চিমা দেশে বাস করি। কিন্তু ফেসবুকে তারা যখন এই আরোগ্য কামনা করেছে, তারা সেখানে বলেছে যে ইসরায়েলের সাথে ফর্মার প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার একটা খুব ভালো সম্পর্ক ছিল। এই জায়গাটা আমার একটু খটকা লেগেছিল, কারণ এসব বাংলাদেশে ইসলামপন্থী দল বলেন বা ইসলামপন্থী যে রাজনৈতিক ধারা, দিনের শেষে সেটা লিড করেন বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে, এবং তিনি তারও রাজনীতির একটা প্রোডাক্ট বলা যায় বা পণ্য বলা যায় ইসলাম। তো সেই নেত্রীকে বিআইএফওর পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি ইসরায়েলের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কেমনে ছিলেন? তারা বেশ কিছু ডকুমেন্ট ফেসবুকে আপলোড করেছে। এই ডকুমেন্টগুলো 1994 সালের মার্চ মাসে। এখানে দেখা যাচ্ছে যে ইসরায়েলের সেই সময়ের প্রধানমন্ত্রী আইজাক রবিন বেগম খালেদা জিয়ার কাছে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিটি অবশ্য তারা ফেসবুকে আপলোড করেনি, যেখানে ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই। সেখানে আমরা দেখছি দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যোগাযোগ, এবং এই যোগাযোগ স্থাপনে বাংলাদেশের সেই সময় ঢাকা 12-র এমপি সাভার আসনের মোহাম্মদ নিয়ামতুল্লাহ সাবু, তিনি ইনভলভ ছিলেন। আরেকজন ব্যবসায়ী এই যোগাযোগে ইনভলভ ছিলেন, তিনি আলহাজ মোহাম্মদ আকরাম হোসেন। আলহাজ মোহাম্মদ আকরাম হোসেন 90 থেকে 92 সাল পর্যন্ত এফবিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন, ব্যবসায়ীদের শীর্ষ সমিতি। আর দুজনই প্রয়াত। নিয়ামতুল্লাহ সাবু 2014 সালে মারা গেছেন 7ই মার্চ হার্ট অ্যাটাক করে, আর 2018 সালে আকরাম হোসেন মারা গেছেন। কিন্তু আমাদের কাছে যে ডকুমেন্টটা এসেছে, যেটা ফেসবুকে আপলোড করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে জাতীয় সংসদের প্যাডে মোহাম্মদ নিয়ামতুল্লাহ সাবু এমপি একটি ফ্যাক্স পাঠিয়েছেন হিজ এক্সিলেন্সি ড্যানিয়েল মেজিডোকে। ড্যানিয়েল মেজিডো হলেন একজন ইসরায়েলি কূটনীতিক, যিনি 2000 থেকে 2006 সাল পর্যন্ত আয়ারল্যান্ডে ইসরায়েলের অ্যাম্বাসেডর ছিলেন। 94 সালে তিনি একজন জুনিয়র কূটনীতিক ছিলেন, এবং তিনি, ইফ আই এম নট মিস্টেকেন, তিনি সিঙ্গাপুরে পোস্টেড ছিলেন। এই নিয়ামতুল্লাহ সাবুর প্রেরিত ফ্যাক্সটির কপি তারা আপলোড করেছে ফেসবুকে। সেখানে লেখা আছে, হিজ এক্সিলেন্সি ড্যানিয়েল ম্যাজিডো, থ্যাঙ্কস ফর ইয়োর ফ্যাক্স, ইয়োর মেসেজেস হ্যাজ বিন ডেলিভার্ড to His Excellency the Foreign Minister of Bangladesh, Mr. A.S.M. Mustafizur Rahman, through the courtesy of Mr. Sabu MP. Our Foreign Minister will carry it to our Honorable Prime Minister within few moments. If you need any further assistance, please feel free to contact us as and when required. Regards, নিচে নিয়ামতুল্লাহ সাবুর সিগনেচার। তার মানে হলো এই ড্যানিয়েল ম্যাজিডোকে ধন্যবাদ জানিয়েছে, এবং যে চিঠি ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিন পাঠিয়েছেন, সেটি মুস্তাফিজুর রহমান, সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাকে দেওয়া হয়েছে। এই সাবু এমপি তাকে দিয়েছেন, এবং এই সাবু এমপি মুস্তাফিজকে দিয়েছেন। মুস্তাফিজ এটি বেগম খালেদা জিয়াকে কিছুক্ষণের মধ্যে পৌঁছে দেবেন, এই চিঠি দাবি করেছে। এবং এই চিঠি পাঠানোর ব্যাপারে যে হেল্প করেছে এফবিসিসিআই এর সাবেক চেয়ারপারসন প্রেসিডেন্ট মিস্টার আকরাম হোসেন, আলহাজ মোহাম্মদ আকরাম হোসেন। আকরাম হোসেনকে আবার আইজাক রবিনের, সে প্রধানমন্ত্রী আইজাক রবিনের অফিস থেকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছিলেন আইতান হাবের। সেই চিঠির কপিও ফেসবুকে আপলোড করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মিস্টার আকরাম হোসেন, President of the Chamber of Commerce, Bangladesh. Dear Mr. Hussain, on behalf of the Prime Minister, Mr. Isaac Rabin, I acknowledge receipt of a copy of your letter to Mr. Daniel Megido relating your role in forwarding Prime Minister Rabin's letter
To His Excellency Prime Minister Begum Khaleda Jia, your efforts are appreciated. কি মনে হয় এই যে আকরাম হোসেন যে জড়িত ছিলেন এই আইজাক রবিনের চিঠি বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে, সেজন্য তাকে আইজাক রবিনের অফিস থেকে ধন্যবাদ জানানো হয়েছে। খালেদা জিয়ার আরোগ্য কামনা করেছে বাংলাদেশ ইসরায়েল ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন। আই ডোন্ট সি এনি প্রবলেম উইথ দ্যাট। কিন্তু আমার যেটা খটকা লেগেছিল এবং এখন যেটা এই প্রমাণগুলো দিয়ে দেখলাম যে মুখে মুখে এরা যতই ইসলামের কথা বলুক, এরা নিজের স্বার্থের প্রয়োজনে ইহুদিদের সাথে কিংবা ইসরায়েলের সাথে যোগাযোগ করতেও পিছপা হননি। যত দোষ আওয়ামী লীগের, যত দোষ শেখ হাসিনার, মানে মানে একদম প্র্যাকটিসিং মুসলিম হওয়ার পরেও তাদের ইসলামের শত্রু হিসেবে দাঁড় করানো হচ্ছে। অথচ বাস্তবে আমরা দেখছি যে ভারতের দালালি বলেন এবং নিজের ক্ষমতার জন্য ইসরায়েলের দালালি করতেও এই বেগম খালেদা জিয়ারা কখনোই দ্বিধাবোধ করেননি। এবং 1995 সালে আইজাক রবিন আততায়ের গুলিতে নিহত হন। এই আইজাক রবিন, আপনারা জানেন যে আইজাক রবিন, ইয়াসির আরাফাত এবং সেই সময়ের বিরোধী দলীয় ইসরায়েলি নেতা সিমন্স রবিন, তারা তিনজন নোবেল পেয়েছিলেন। এবং আইজাক রবিন যখন প্যালেস্টাইনের সাথে চুক্তি করেন, তিনি প্যালেস্টাইনকে অনেক ছাড় দিয়েছিলেন। এই ছাড়টা ইসরায়েলি উগ্রপন্থীরা মানতে পারেনি। সুতরাং একজন ইসরায়েলি আততায়ের গুলিতে আইজাক রবিন খুন হয়েছিলেন 1995 সালে। এবং 95 সালে আইজাক রবিন খুন হওয়ার ফলে যেটা হয়েছে যে খালেদা জিয়ার সরকারের সাথে যে ইসরায়েলের একটা সম্পর্ক বিল্ড আপ করা হয়েছিল, সেটা সেই মুহূর্তে বাধাগ্রস্ত হয়েছিল। প্রিয় বন্ধুরা, তাহলে কি প্যালেস্টাইন প্রশ্নে খালেদা জিয়া ইসরায়েলের স্বার্থই রক্ষা করতেন? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানাতে পারতেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।